ল্যান্ড ম্যানেজমেন্ট বেসিক্যালি শুরু হয়েছে আসলে এগ্রিকালচার প্রোডাকশনের উপরে বেস করেই আর কি। যেহেতু আমরা জানি যে নেদারল্যান্ড আসলে মিন সি লেভেল থেকে অনেক নিচে, যার ফলে ওদের মেইন টার্গেট ছিল যে হাউ টু সেভ দ্য এগ্রিকালচারাল ল্যান্ড। যেহেতু মিন সি লেভেল থেকে নিচে, সো জোয়ার ভাটার ফলে তাদের বেশিরভাগ জমি আসলে সমুদ্রের পানির নিচে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট দে হ্যাভ ইঞ্জিনিয়ার্ড ইট ভেরি সাকসেসফুলি। তারা আসলে দেশের চারিদিকে ড্যাম তৈরি করেছে, ছোট ছোট সি থেকে ল্যান্ড রিক্লেম করেছে, এবং একই সাথে তাদের যে চ্যানেলাইজেশন, খালের মাধ্যমে যে চ্যানেলাইজেশন, আমস্টারডাম সিটি বলো অথবা রটারডাম সিটি অথবা নেদারল্যান্ডের যে কোনো শহরে তুমি দেখতে পাবা যে প্রচুর খাল এবং সমুদ্রের সাথে সরাসরি কানেক্টেড। সো জোয়ারের সময় পানিটা ওদিকে চলে যায়, এবং কিছু কিছু জায়গা ড্যাম দিয়ে পুরো সমুদ্র থেকে আলাদা করে ফেলা হয়েছে। এবং এই প্রায় 100 বছরে প্রায় 1.4 মিলিয়ন হেক্টর ল্যান্ডকে তারা আসলে রিক্লেম করেছে। দ্যাট মিনস আইদার তারা ড্যাম দিয়ে জমিটাকে এগ্রিকালচার ল্যান্ডকে রক্ষা করেছে, অথবা সমুদ্রে পাথর এবং বালি ফেলে ল্যান্ড রিক্লেম করেছে। এবং দ্যাট ইজ অলমোস্ট তোমার হচ্ছে হাফ অফ দ্য কান্ট্রি সারফেস এরিয়া, যেটা তারা আসলে ড্যামের মাধ্যমে রিক্লেম অথবা ম্যানেজ করছে আর কি এখন। এবং এগ্রিকালচার সেক্টর নেদারল্যান্ডে, মানে ইউরোপের ভিতরে একমাত্র নেদারল্যান্ডই বেসিক্যালি হচ্ছে তোমার এগ্রিকালচার সেক্টরে অনেক বেশি প্রমিনেন্ট। মিট প্রোডাকশন থেকে শুরু করে তোমার হচ্ছে বিশেষ করে ফুল। ইউরোপের আসলে ক্যাপিটাল অফ ফ্লাওয়ার্স বলা হয় নেদারল্যান্ডকে, কারণ ইউরোপের ভিতরে ইউরোপের প্রতিটা দেশে নেদারল্যান্ড থেকে ফুল এক্সপোর্ট হয় আর কি, বিশেষ করে টিউলিপ। সো এই চ্যানেলাইজেশন এবং তার ফলে যে এগ্রিকালচার ল্যান্ড উইন্ডমিল দিয়ে তোমার সেচ করা, ওই যে ভেরি মাচ ট্র্যাডিশনাল যে উইন্ডমিল আমরা দেখতে পাই, দ্যাট ওয়াজ দ্য ইন্ডিজিনিয়াস টেকনোলজি অফ নেদারল্যান্ড, built in 1920s. সো প্রায় 500টা প্রজেক্টের মাধ্যমে 1924 থেকে 500টা প্রজেক্টসের মাধ্যমে এই ল্যান্ড ডেভেলপমেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্ট, আমরা একটু পরে দেখবো যে কি কি ধরনের প্রজেক্টস তারা নিয়েছে ওভার দ্য ডিকেডস। বাট অলমোস্ট কাইন্ড অফ 500 প্রজেক্টসের মাধ্যমে তারা 1924 থেকে এই 1.4 মিলিয়ন হেক্টর তারা রিক্লেম করেছে, ম্যানেজ করেছে আর কি। এর ভিতরে আছে তোমার ল্যান্ড রিজার্ভ ল্যান্ড ফর পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এরপরে হচ্ছে স্পেসিফিক গভর্নমেন্ট ইনডিউসড কমিটির মাধ্যমে ল্যান্ড ম্যানেজ করা, ইভেন ল্যান্ড ব্যাংকিং। আমরা একটু পরে দেখব যে হাউ দে হ্যাভ ম্যানেজড দ্য ল্যান্ড ব্যাংকিং সিস্টেম, এবং কাইন্ড অফ কোঅপারেটিভস এর মতো তারা ডেভেলপ করেছে আর কি। 1970s এর দিক থেকে কিন্তু আমরা আসলে, আমি তোমাদের ক্লাসে আগেও হয়তো বলেছি, 1970 মানে 1970 সাল থেকে বেসিক্যালি কিন্তু আমরাও নেদারল্যান্ডের টেকনোলজি ফলো করেছি, বিশেষ করে আমাদের এই কোস্টাল রিজিয়ন গুলোতে আর কি, চিটাগাং, বরিশাল, ইভেন খুলনা রিজিয়নে। সো 1970s এর দিকে যে পোল্ডার গুলো ডেভেলপ করা হয়, পোল্ডার মিনস কাইন্ড অফ হচ্ছে ড্যাম, যেটা আসলে সি ওয়াটারকে প্রোটেক্ট করে। সো ওই টেকনোলজিটা পুরাটাই ছিল আসলে তোমার নেদারল্যান্ডের টেকনোলজি। এবং এই যে খালগুলান 1970s এ নতুন করে চ্যানেলাইজেশন করা হয়েছিল 1970s এবং 1980s এ, দ্যাট ওয়াজ দ্য টেকনোলজি অফ দ্য নেদারল্যান্ড। এবং নেদারল্যান্ড গভর্নমেন্টের ফান্ডিং এই তোমার হচ্ছে এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে ওই সময়, এবং এখনো করা হচ্ছে। ফর এক্সাম্পল খুলনাতে তারা যে ময়ূর রিভার, এটা ইউনিভার্সিটির পাশেই একটা খাল, রিভার আমরা বলি, বাট খালের থেকে একটু বড় সাইজ। সো এইটাকে তারা আসলে ডেভেলপ করার জন্য তারা এখন ফান্ডিং করছে, এবং ওয়ার্কস হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। সো এই ধরনের বাংলাদেশে টিউবওয়েল টেকনোলজি নিয়ে আসা, তারপরে হচ্ছে যে খাল খনন, তারপরে পোল্ডার, স্লুইস গেট ম্যানেজমেন্ট, ওয়াটার বডিজ, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ওয়াটার ম্যানেজমেন্ট, ড্যাম তৈরি করা, each and every engineering works has been
technically supervised by experts from the Netherlands, এবং বেশিরভাগ ক্ষেত্রে নেদারল্যান্ড গভর্নমেন্টের ফান্ডিং ছিল। এনিওয়েজ, আমরা যদি একটু মুভ ফরওয়ার্ড করি, প্রথমের দিকে আমরা যদি একটু দেখি যে ল্যান্ড ডেভেলপমেন্টটা বেসিক্যালি এগ্রিকালচার এবং নেচার ল্যান্ডস্কেপকে কনজার্ভ করা। এরপরে এটা আসলে ইনফ্রাস্ট্রাকচার এবং ওয়াটার ম্যানেজমেন্টের দিকে মুভ করেছে আর কি। যেমন 1924 এর আমরা যদি দেখি, এই যে 1924 এর ল্যান্ড কনসলিডেশন অ্যাক্ট 1924, এটার কাজ ছিল বেসিক্যালি ইমপ্রুভিং এগ্রিকালচারাল স্ট্রাকচারস। এটা কিভাবে হতো, যে তারা আসলে মার্জিং, মানে নিয়ার বাই যে ফার্ম হাউস গুলো, প্লটস গুলোকে তারা মার্চ করে কাইন্ড অফ কোঅপারেটিভস এর মতো করতো আর কি। এটার কিছু লিমিটেশনসও ছিল, যে কারণে এটাকে ফলস স্টার্ট বলা হচ্ছে, যে তোমার হচ্ছে অনলি 20 প্রজেক্টস হ্যাভ বিন কমপ্লিটেড ইন 11 ইয়ার্স, এবং মার্জিং এর যে কস্ট ল্যান্ড ওনারদেরকে তোমার একসাথে বসতে হতো, কাইন্ড অফ কোঅপারেটিভস এর মতো একটা ফর্ম করতে হতো। ভেরি মাচ প্রাইভেট, গভর্নমেন্টের কোনো অ্যাক্টিভিটিস ছিল না। এখানে একটা অ্যাক্ট করে দিয়েছে, ওই অ্যাক্টের আন্ডারে যারা ইচ্ছা পোষণ করবে, যেসব ফার্ম হাউস ওনাররা, তারা একসাথে মার্চ করে একটা বড় ফার্ম হাউস, ফার্ম ল্যান্ড তারা তোমার হচ্ছে প্রডিউস করবে আর কি। আমাদের দেশে যেসব কোঅপারেটিভস হয়েছে, আমাদের দেশে প্রচুর কোঅপারেটিভস হচ্ছে, এই কোঅপারেটিভস এর আইডিয়াটা হচ্ছিল সেম, যে ছোট ছোট পার্সেল, ল্যান্ড পার্সেলটাকে একসাথে মার্চ করে একটা লার্জ স্কেল প্রোডাকশনের দিকে যাওয়া এবং সেই প্রফিটটা ভাগ করে নেওয়া আর কি। এটা খুব বেশি সাকসেসফুল হয় নাই, বিকজ যেহেতু গভর্নমেন্টের ইনভলভমেন্ট ছিল না এই জায়গাটাতে। টোটালি এই যে ল্যান্ড মার্জিং এর যে লিগাল কস্ট কিংবা আদার্স যেসব স্ট্রাকচারাল কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটা পুরোটাই বেয়ার করতে হতো ল্যান্ড ওনারকে। এবং আন্ডার দিস অ্যাক্ট ডিফারেন্ট টাইপস অফ স্ট্রিক্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট ছিল, যেটা আসলে অনেক ক্ষেত্রেই ওয়াজ ভেরি মাচ টাইম কনজিউমিং। বাট 1935 থেকে 38 এর দিকে, এই সময়টাতে গভর্নমেন্ট এই সিস্টেমটাতে তোমার হচ্ছে এন্ট্রি করে আর কি। দ্যাট মিনস যে গভর্নমেন্ট তখন এই যে মার্জিং এর এই সার্ভিসেসটা তখন তারা প্রোভাইড করা শুরু করলো আর কি, এবং তারা কিছুটা সাবসিডি দেওয়া শুরু করলো আর কি। ওকে, কিরকম সাবসিডি, যে আসলে ধরো 25 to 35% যে কস্ট হবে সেটা আসলে গভর্নমেন্ট সাবসিডি দিবে, বাকিটুকু আসলে ল্যান্ড ওনার, ফার্ম হাউস ওনাররা সাবসিডি দিবে। সো কিছুটা কস্ট কমে গেল আর কি, মার্জিং এর কস্ট। এখন এই মার্জিংটা কেন প্রয়োজন, যেটা আমরা একটু আগে বলেছি, যে ল্যান্ড ওয়াজ বিলো দ্য ল্যান্ড মিন সি লেভেল। সো যার ফলে আসলে যখন আমি একটা লার্জ এরিয়া কে ম্যানেজ করছি, সেখানে আসলে তখন ওই যে উইন্ড মিল পাওয়ার্ড যে ইরিগেশন, তারপরে খাল, ক্যানেল এবং ল্যান্ড ওয়াটার চ্যানেলাইজেশন, এগুলোতে তো এগুলো ম্যানেজ করাটাও ইজি গভর্নমেন্টের জন্য আর কি, লার্জ প্লট যখন আসলে আমরা এস্টাবলিশ করতে পারবো আর কি। 1954 এ তারা নতুন একটা অ্যাক্ট ইন্ট্রোডিউস করে, দ্যাট উই কল ল্যান্ড কনসলিডেশন অ্যাক্ট। এইটার পারপাসটা ছিল, এটাকে বলা হয় যে দ্য কনসেপ্ট অফ ডিডাকশন। কনসেপ্ট অফ ডিডাকশনটা কিরকম, যে এইখানে দুইটা বিষয় করা হয়। একটা হচ্ছে যে উইদাউট গিভিং এনি কম্পেনসেশন টু দ্য ল্যান্ড ওনার, 3 to 5% গভর্নমেন্ট তার ল্যান্ডের একটা অংশ ডিডাক্ট করে নিতে পারে। দ্যাট মিনস হচ্ছে ধরো হচ্ছে 5 কাঠার একটা প্লটের 3 to 5% গভর্নমেন্ট তার নিজস্ব কন্ট্রোলে নিতে পারে, ফর দ্য সেক অফ প্রোভাইডিং infrastructural services, for example road অথবা ইলেকট্রিসিটি লাইন অথবা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক। এটা কাইন্ড অফ সাইট এন্ড সার্ভিসেস স্কিমের মতোই,
কিন্তু এইখানে গভর্নমেন্ট অন্য কোনো সার্ভিসেস প্রোভাইড করতো না, ল্যান্ডটাকে ডেভেলপ করে দিত না, বাট ল্যান্ডটার রোড অ্যাডজেসেন্ট ছোট্ট একটা পোর্শন গভর্নমেন্ট উইদাউট গিভিং এনি কম্পেনসেশন তারা দখল করে নিত আর কি, গভর্নমেন্টের কন্ট্রোলে চলে যেত। ওই জায়গাটাতে তোমার হচ্ছে রোড ইনফ্রাস্ট্রাকচার অথবা ইলেকট্রিসিটি অথবা আদার কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতো গভর্নমেন্টস। সো ওইটুকু ল্যান্ড নেওয়ার বিপরীতে এই যে সার্ভিস আপডেটটা হচ্ছে, যার ফলে that becomes an win-win situation because ওই 3 to 5% ল্যান্ড সারেন্ডার করার এগেইনস্টে তারা আসলে ওয়াইডার রোড পাচ্ছে, প্লাস হচ্ছে ইলেকট্রিসিটি পাচ্ছে অথবা প্লাস ওয়াটার সাপ্লাই, রানিং ওয়াটার পাচ্ছে এবং জমির দামও বাড়ছে আর কি। সো তারা আসলে দে আর গেটিং হায়ার ভ্যালুস অফ দ্য ল্যান্ড। এবং আরেকটা জিনিস এই অ্যাক্টের মাধ্যমে তারা এস্টাবলিশ করেছে, সেটা হচ্ছে যে টেনেন্ট এবং ল্যান্ড ওনার হ্যাভ দ্য ইকুয়াল রাইটস ইন টার্মস অফ লাইক ইউজ অথবা এভিকশনের ক্ষেত্রে। ওকে, সো দ্যাট ইজ মানে রেভলিউশনারি যদি নাও হয়, কাইন্ড অফ ইনোভেটিভ আইডিয়া, বিকজ আমরা যেটা আমাদের বিশেষ করে রুরাল এলাকা অথবা ইভেন আরবান এরিয়াতেও দেখে থাকি যে একদম তোমার জমির পাশেই বাড়ি কিংবা বাউন্ডারি, দেয়ার ওয়াজ নো রুম ফর এক্সপানশন, যার ফলে আসলে ওয়াটার সাপ্লাই কিংবা রোড উইথ আমরা বাড়াতে পারছি না। এবং তোমরা মাস্টার প্ল্যানের প্রভিশন জানো যে রিসেন্টলি মাস্টার প্ল্যানের যে প্রভিশন হয়েছে যে 20 ফিটস এর নিচের রোড, যেসব রোড 20 ফিটস এর নিচে, সেখানে আসলে বিল্ডিং প্ল্যান পারমিশন কোনো গভর্নমেন্ট অথরিটি ডেভেলপমেন্ট অথরিটি দিচ্ছে না। সো যদি এরকম প্রভিশন বাংলাদেশে ইন্ট্রোডিউস করা যেত যে উইদাউট গিভিং এনি কম্পেনসেশন, এটা কিছুটা আছে কিন্তু এটা ডিপেন্ডস যে এটা আসলে ভলান্টারি ইনভলান্টারি না। যেমন হচ্ছে তোমরা এই যে ইজমেন্ট ডিডের কথা শুনেছো কিনা? ভুলে দিছে কেউ কি ইজমেন্ট দলিলের কথা শুনেছো কিনা? না স্যার, এরকম কোন দলিলের কথা তো শোনা হয়নি স্যার। ইজমেন্ট ডিড হচ্ছে যে তুমি যখন ডেভেলপমেন্ট অথরিটিতে অ্যাপ্লাই করবা প্ল্যান পারমিশনের জন্য, তুমি ধরো রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করবা কিংবা প্ল্যান পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছো, তখন ডেভেলপমেন্ট অথরিটি দেখবে যে তোমার 20 ফিট রোড আছে কিনা। যদি 20 ফিট না থাকে তাহলে তোমাকে বলবে যে তোমার বাড়ির সামনের জায়গাটা তুমি এত ফিট রোড, এত ফিট জায়গা তোমার সিটি কর্পোরেশনের নামে লিখে দিতে হয়। তখন রোড উইথটা বেড়ে যায় এবং তখন আসলে ডেভেলপমেন্ট অথরিটি তখন ওই বিল্ডিং এর প্ল্যান পারমিশনটা অ্যাপ্রুভ করে। সো দ্যাট উই কল ইজমেন্ট ডিড। এবং এটার কিছু প্রবলেম আছে, যেমন ধরো হচ্ছে আমার বাসার সামনে আমার একটা 3 কাঠার প্লট আছে, কিন্তু আমার বাসার সামনে ধরো 17 কিংবা 16 ফিট রোড। সো আমার 4 ফিট ছাড়তে হচ্ছে, তারপরে আবার তো সেটব্যাক তো আছে আর কি। কিন্তু প্রবলেম হচ্ছে যে বেশিরভাগ ওনার ছাড়তে চায়। সমস্যাটা হচ্ছে যে জায়গাটা তো গভর্নমেন্টের থাকছে, মানে সিটি কর্পোরেশনের হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা সিটি কর্পোরেশনের নামে লিখে দিতে গেলে তোমার নিজস্ব খরচের দলিল খরচও তোমার দিতে হয় আর কি। মানে তোমার জমি তুমি সিটি কর্পোরেশনকে লিখে দিচ্ছ, কিন্তু তোমার দলিল খরচও তোমাকেই দিতে হবে। আলটিমেটলি প্ল্যান পারমিশনের জন্য অনেকেই এটা করে, কিন্তু পরে দেখা যায় যে বিল্ডিং করার সময় সে ওই জায়গাটুকু দখল করে ফেলে, কারণ হচ্ছে তার তো গ্রিভেন্স আছে যে আমি আমার জায়গা সিটি কর্পোরেশনকে দিয়ে দিচ্ছি, কিন্তু বিনিময়ে আমি তো কিছুই পাচ্ছি না, প্লাস হচ্ছে আমাকে মানে নিজের টাকা, পকেটের টাকা খরচ করে আমাকে তার নামে সিটি কর্পোরেশন নামে দলিল করে দিতে হচ্ছে। সো এই জায়গাটাতেই ডিফারেন্স, দ্য কনসেপ্ট অফ ডিডাকশন এবং ইজমেন্ট ডিড। যে কনসেপ্ট অফ ডিডাকশনে বলছে যে তুমি জায়গাটা গভর্নমেন্ট শুধু নিয়ে নিবে,
কম্পেনসেশন দিতে হবে না, বাট ইউ ডোন্ট হ্যাভ টু পে অ্যাজ ওয়েল। বাট ইজমেন্ট ডিডে বাংলাদেশে যেটা আমরা করেছি যে আমরা যখন ক্যানিং পারমিশনের জন্য যাচ্ছি, জমিটা আমাকে লিখে দিতে হচ্ছে ওইটুকু জমি প্লাস দলিল খরচ আমাকে দিতে হচ্ছে। সেই কারণে অনেকেই ইন্টারেস্টেড হয় না, অনেকে ইন্টারেস্টেড যদি হয় পরবর্তীতে আবার ওই জায়গা দখল করে নেয়, যার ফলে যে উদ্দেশ্যটা করা হয়েছিল সেই উদ্দেশ্য আসলে সফল হয় না। এরপরে স্পেশাল লেজিসলেশন 1970s এর দিক থেকে কিছুটা করা হয়েছে, যেমন হচ্ছে তোমার রিঅ্যালটমেন্ট অ্যাক্ট, যেমন পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু রিকনস্ট্রাকশন এবং ফ্লাড ডিজাস্টার রিকভারির জন্য 1947 থেকে শুরু হয়েছে। দ্যাট মিনস ওই একই বিষয় যে তুমি আসলে কিছু জায়গাটা দখল যেটা ছাড়া হচ্ছে সেটা সেখানে ক্যানেল করে তোমার হচ্ছে ফ্লাড প্রিভেনশন জোন তৈরি করা হচ্ছে। রিডেভেলপমেন্ট অ্যাক্ট ফর নর্থ ইস্ট নেদারল্যান্ড 1977 এর, এটা বেসিক্যালি করা হয়েছিল যে সোশ্য ইকোনমিক যে যারা আন্ডার ডেভেলপড রিজিয়ন, সেই সব আন্ডার ডেভেলপমেন্ট রিজিয়নে স্পেশাল ইন্টারভেনশন দেওয়া হয়েছিল আর কি, স্পেসিফিক একটা রিজিয়নের জন্য। রিকনস্ট্রাকশন অ্যাক্ট মানে কনসেন্ট্রেশন এরিয়া, এটা বেসিক্যালি এটা বাংলাদেশের কনটেক্সটে এখন প্রযোজ্য হতে পারে। যেমন হচ্ছে যেহেতু আমি বলেছিলাম যে এগ্রিকালচার এবং তোমার হচ্ছে লাইভস্টক প্রোডাকশন নেদারল্যান্ডে অনেক বেশি। সো যখন আসলে তোমার হচ্ছে ওই বিভিন্ন এলাকাতে ছড়ানো ছিটানো ভাবে তোমার হচ্ছে মানে পিগ ফার্ম ডেভেলপ করা শুরু করলো, তখন আসলে ওইখান থেকে তোমার জীবাণু ছড়াচ্ছিল লোকাল সেটেলমেন্টগুলোতে, ওই যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটা আর কি বাংলাদেশে এখন হচ্ছে। সো ওই ধরনের কিছু ডিজিজ ছড়াচ্ছিল। সো তখন এই স্পেসিফিক 2002 সালের এই অ্যাক্টের আন্ডারে তখন কি বলা হলো যে রিকনস্ট্রাকশন অথবা কনসেন্ট্রেশন এরিয়াস, যে পিগ ফার্মিং একটা জায়গাতে কনসেন্ট্রেটেড থাকবে যেটা আসলে সেটেলমেন্ট থেকে দূরে হবে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা ইম্পর্টেন্ট এই কারণে যে তুমি যদি মনে করো যে এই যে তোমার ট্যানারি ইন্ডাস্ট্রি অথবা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওকে, সো হ্যাফাজার্ডলি ডিফারেন্ট প্রাইভেট ল্যান্ডে ডেভেলপ করছে এবং উইদাউট হ্যাভিং এনি তোমার ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট অথবা আদার কাইন্ড অফ ডিজাস্টার মিটিগেশন মেকানিজম, তারা আসলে এনভায়রনমেন্টে সব এগুলো তোমার ডিসচার্জ করছে আর কি। কিন্তু যদি একটা জায়গাতে কনসেন্ট্রেট করা যেত, যেটা আসলে ট্যানারি ইন্ডাস্ট্রি সাভারে করার পরিকল্পনা করেছে, যদি ওটা আসলে খুব বেশি ফ্রুটফুল হয় নাই বিকজ অফ dysfunctionalities of the ETP, but that was successfully implemented. এখন কি কারণে বলছি এটা, যে বাংলাদেশেও দেখবা যে এখন বিশেষ করে রুরাল এবং কিছুটা রিজিয়নে, হয়তো আরবান এরিয়াতে অত বেশি না, রুরাল এবং রিজিয়নাল যেসব সিটিজ গুলো ছোট ছোট শহরে দেখবে যে তোমার হচ্ছে একদম লোকালিটির ভিতরে তোমার বয়লার মুরগি ফার্ম অথবা হচ্ছে তোমার ডিফারেন্ট কাইন্ডস অফ তোমার হচ্ছে চিকেন ফার্ম, তারপর গরু হাঁস মুরগির খামার, সবকিছুই কিন্তু লোকালিটির ভিতরেই হচ্ছে। তো আমি আমার উত্তরবঙ্গে আমার যে বাসা মানে গ্রামের বাড়িতে আগে, এখন একটু কমে গিয়েছে কারণ মানুষজন আসলে বিভিন্ন সময় লস টস খেয়ে সরে এসছে বিজনেস থেকে, বাট একটা সময় প্রতি ঘরে ঘরেই আসলে ফার্মের মুরগির আসলে তোমার ইয়ে ছিল আর কি, ওই ফার্ম ছিল। প্রতিটা ফ্যামিলি 100, 200, 1000, 5000 যে যেরকম পারে করতে পারে। সো তার কিছু সাইড ইফেক্ট আছে, এয়ার পলিউশন থেকে শুরু করে ড্রেন দিয়ে বিভিন্ন ডিসচার্জ যাচ্ছে আর কি, এবং দ্যাট ইজ ভেরি মাচ হার্মফুল ফর হিউম্যান হেলথ, কারণ ওখানে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, তারপর লিটার গুলান এয়ারে ছড়ায় পড়ছে আর কি। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি আমরা বিশেষ করে রুরাল এলাকা অথবা রিজিয়নে যদি এই কনসেন্ট্রেশন এরিয়াস ডেজিগনেট করতে পারি স্পেসিফিক্যালি ফর ফার্মিং অথবা হচ্ছে লাইভস্টক ফার্মিং, যেটা আসলে নেদারল্যান্ড 2002-তে এটা করেছে আন্ডার দ্য অ্যাক্ট অফ রিকনস্ট্রাকশন। এরপরে মেজর যেটা আসে যে ল্যান্ড
ডেভেলপমেন্ট অ্যাক্ট 1985 ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট হচ্ছে বলা হচ্ছে যে 4 ডিস্টিংক্ট ফর্মস অফ ল্যান্ড ডেভেলপমেন্ট তারা ডিজাইন করেছে, এবং এটা কাইন্ড অফ আমরা বলছি যে ল্যান্ডস্কেপ কনজারভেশন সাস্টেনেবিলিটিটাকে ইনকর্পোরেট করা। যেমন হচ্ছে দিস অ্যাক্ট ফোকাসড অন মাল্টিফাংশনাল টার্গেটস, যেমন হচ্ছে নেচার, ল্যান্ডস্কেপ, আউটডোর রিক্রিয়েশন, এগুলোকে একসাথে ইন্টিগ্রেট করা। ফর এক্সাম্পল ওয়াটার ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার, হাউজিং। সো এই 4 ধরনের ল্যান্ড ইউজটাকে তারা ইন্টিগ্রেশন করার ইন্টিগ্রেশন করেছে। এবং ইন্টিগ্রেশনটা কিভাবে করেছে, যেমন হচ্ছে ল্যান্ড কনসলিডেশন অথবা এক্সচেঞ্জ, ভলান্টারি ফর্ম অফ ল্যান্ড এক্সচেঞ্জ। যদি এই অ্যাক্টের আন্ডারে যদি 3 জন ওনার, ল্যান্ড ওনার একসাথে তারা এগ্রি করে যে না আমরা একে অপরের জমি এক্সচেঞ্জ করব, তাইলে এই অ্যাক্টের আন্ডারে তারা তখন চেঞ্জ করতে পারে। এবং এই গভর্নমেন্ট হচ্ছে এক্সচেঞ্জ যে কস্ট তার আসলে ফুল সাবসিডি গভর্নমেন্ট প্রোভাইড করতো, এবং ট্রান্সফার ট্যাক্স গভর্নমেন্ট এক্সেম্পট করেছে আর কি। এবং বাই 1990s বলা হয় যে প্রায় 10,000 হেক্টর জমি এইভাবে এক্সচেঞ্জ হয়েছে। সো এক্সচেঞ্জের সিস্টেমটা কি ছিল, যে ধরো আমার এগ্রিকালচারাল ল্যান্ড, আমি আসলে একটু ধরো রোড সাইড প্লটের দিকে যেতে চাই। ওকে, সো প্রতিটা যে ওনার এবং এখানে গভর্নমেন্ট সিস্টেম ইনভলভ, গভর্নমেন্টের যে ল্যান্ড মিনিস্ট্রি তারা ইনভলভ, এবং একটা জায়গাতে টোটাল যতগুলো প্লট আছে তার ভ্যালুয়েশন করা হয়েছে, এবং ভ্যালুয়েশনের ফর এক্সাম্পল লিস্ট আছে আর কি। এবং ধরো আমার যদি অনেক দূরের দিকে থাকে ল্যান্ড, অবভিয়াসলি ওইখানে আমার যদি 10 বিঘা জমি থাকে আর আমার রাস্তার পাশে যদি 6 বিঘা জমি থাকে, তাহলে মোটামুটি প্রাইস যদি ম্যাচ করে, বিশেষ করে রাস্তার থেকে দূরে তো জমির দাম কম্পারেটিভলি একটু কম। সো কেউ ধরো হচ্ছে একটু বেশি জমি নিয়ে ফার্মল্যান্ড করতে চায়, তার রাস্তার পাশে 2 বিঘা কিংবা 4 বিঘা জমি আছে, সে হচ্ছে একদম ফারদেস্ট যে ফার্ম হাউস রাস্তা থেকে অনেক দূরে, সে রাস্তার পাশে আসতে চায়, তার সাথে এক্সচেঞ্জ করছে। এবং এই এক্সচেঞ্জের ফলে এক্সচেঞ্জের কিছু তোমার ক্রাইটেরিয়া অবশ্যই আছে, যে খাল কিংবা হচ্ছে ন্যাচারাল কনজারভেশন ঠিক থাকবে। নট নেসেসারিলি যে 2 জন বায়ার এবং সেলার দুজনকে ম্যাচ হইতেই হবে। যখন কেউ সেল করতে চায় অথবা এক্সচেঞ্জ করতে চায়, গভর্নমেন্ট ইন্টারমিডিয়ারিজ হিসেবে কিছু প্লটস অথবা জমি কিনে নেয় যখন সে কোনো বায়ার পায় না। তারপরে যখন হচ্ছে আরেকজন বায়ার ইন্টারেস্টেড হয়, গভর্নমেন্ট তখন তার কাছে সেল করে দেয়। দ্যাট মিনস সাম সর্ট অফ ল্যান্ড ব্যাংকিং, যেটা বাংলাদেশে খুবই প্রয়োজন। বাংলাদেশে আমরা মাস্টার প্ল্যান তৈরি করি, আমি তোমাদেরকে আরো আগের ক্লাসেও বলেছিলাম, এটার সাথে আরেকটু রিলেটেড হবে, এই জন্য রিপিট করছি। বাংলাদেশে আসলে আমরা মাস্টার প্ল্যানের যে প্রপোজাল গুলো দিয়ে থাকি সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, বিকজ গভর্নমেন্ট ডাজন্ট ওন এনি কাইন্ড অফ ল্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য খাস ল্যান্ড। সো খাস ল্যান্ডে যেই প্রপোজাল গুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো নিয়ে ইমপ্লিমেন্টেশন হয়, বাকিগুলোতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কোর্ট কেস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইস্যু অ্যারাইজ করে প্রজেক্ট ডিলে হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রজেক্ট অ্যাবান্ডনও হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে প্রজেক্টের কস্ট 2 গুণ 3 গুণ বেড়ে যায়। ল্যান্ড ব্যাংকিং যেটা করা হয়েছে সেটা হচ্ছে, ল্যান্ড ব্যাংকিং এর আইডিয়াটা হলো যে গভর্নমেন্ট যদি ডেভেলপমেন্ট ফর দ্য সেক অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ফর এক্সাম্পল আমার একটা পার্ক লাগবে শহরে, বাট গভর্নমেন্টের ওই জায়গাটাতে কোনো জমি নেই, সো যখন মানুষ বিক্রি করতে ইন্টারেস্টেড, গভর্নমেন্ট তখন তার কাছ থেকে কিনে ওই জায়গাটা গভর্নমেন্টের কাছে রাখবে। গভর্নমেন্ট সেটা লিজ দিতে পারে বিভিন্ন টেম্পোরাল অ্যাক্টিভিটিস এর জন্য। যখন মনে করবে যে গভর্নমেন্ট এখন ইট ইজ দ্য বেস্ট টাইম টু ইমপ্লিমেন্ট এ পার্ক, তখন আসলে সেখানে পার্ক ডিজাইন করবে। বাট গভর্নমেন্ট
ধরো প্রপোজাল দিয়েছে 5 বছর আগে, কিন্তু 5 বছর পরে গিয়ে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। এই 5 বছরে জমির দাম অনেক বেড়ে গিয়েছে। সো আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে জানি যে জমি ছাড়া ভালো কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে নাই এখনো পর্যন্ত। তো আলটিমেটলি সবাই আসলে জমিতে ইনভেস্ট করে, যার ফলে 2-4-5 বছরের ভিতরেই জমির দাম ডাবল হয়ে যায় আর কি। সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য গভর্নমেন্ট যে তখন আসলে ওই হায়ার কস্টে জমি অ্যাকোয়ার করে সেখানে সিম্পল পার্ক ডিজাইন করা, যেখান থেকে ইকোনমিক বেনিফিট খুবই কম আসবে আর কি। তো যার ফলে গভর্নমেন্টের যে ইচ্ছা নাই তা না, আমরা বলি যে পার্ক শহরে অনেক কম, কিংবা আদার্স পার্কের ইকোনমিক বেনিফিট আমরা রিয়েলাইজ করতে পারি না, অথবা আমরা বুঝাইতে পারি না। প্লাস হচ্ছে আরেকটা বিষয় যে আমি হাই কস্টে এই সময়টাতে জমি কিনে আসলে পার্ক করে রাখবো, এই লাক্সারিটাও বাংলাদেশ গভর্নমেন্টের থাকে না। তো যার ফলে এইটা আসলে আস্তে আস্তে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে সোশ্যাল সার্ভিসেস দেওয়ার ক্ষেত্রে। পার্ক, ওপেন স্পেস, লেকস অথবা ওয়াটার বডিজ, ওকে, রেলওয়েজ অথবা মোটরওয়েজ, যার ফলে আমরা কিন্তু এখন উপরের দিকে যাচ্ছি, আমরা ফ্লাইওভার করছি, আমরা এক্সপ্রেসওয়ে করছি, কিন্তু তাতে আসলে কিন্তু খুব বেশি যে আমরা ইকোনমিক্যালি গেইন করতে পারছি তা কিন্তু না। এখনো পর্যন্ত এক্সপ্রেসওয়ে বলো, টানেল বলো, অথবা ফ্লাইওভার বলো, অথবা হচ্ছে তোমার ইভেন হচ্ছে এলিভেটেড যে তোমার মেট্রো রেল বলো, কোনোটাই কিন্তু ইকোনমিক্যালি বেনিফিশিয়াল না। হয়তো আমাদের যানজট কমিয়ে দিয়েছে, অনেক কিছুই কমিয়ে দিয়েছে, বাট যদি তুমি পিওর ইকোনমিক টার্নে রিটার্ন চিন্তা করো, এখনো পর্যন্ত কিন্তু আমরা নেগেটিভে আছি, এবং আগামী ডিকেডসেও এইসব প্রজেক্ট থেকে তুমি ইকোনমিক কোনো বেনিফিট পাবা না, বিকজ দ্য কস্ট ইজ ভেরি মাচ হাই টু implement those kind of projects primarily because of like construction, যে আমাদের ল্যান্ডের উপরে করতে পারছি না, আমাদেরকে এলিভেটেড হতে হচ্ছে। সো এলিভেটেড যখনই তুমি যাচ্ছ তখনই আসলে তোমার প্রজেক্টের কস্ট বেড়ে যাচ্ছে আর কি। নেদারল্যান্ড ফর এক্সাম্পল, এখন আবারও আসছি নেদারল্যান্ডের ট্রাম ফর এক্সাম্পল, ট্রাম ইজ ভেরি সাকসেসফুলি রানিং, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আসলে অন দ্য গ্রাউন্ড। কিছু কিছু জায়গাতে সিবিডি, কিংবা কিছু কিছু জায়গাতে ইভেন মানে আমস্টারডামের যে সেন্ট্রাল সিবিডি, সেখানেও কিন্তু ট্রাম এখনো পর্যন্ত অন গ্রাউন্ড। যখন ট্রাম আসে তখন আসলে বাস কিংবা গাড়ি দাঁড়ায় থাকে আর কি, ট্রাম চলে যায় আবার পাস করে আর কি, এখনো পর্যন্ত। কিন্তু ওরকম কিছু কিছু জায়গাতে আন্ডারপাস আছে, কিছু কিছু জায়গাতে তোমার এলিভেটেড স্টেশন আছে, দ্যাট ইজ ভেরি রেয়ার। সো আমস্টারডাম কিংবা নেদারল্যান্ডের মতো এসব জায়গাতে যেখানে ল্যান্ড ইজ ভেরি মাচ স্কেয়ার্স, তারাও কিন্তু সেখানে এই প্রভিশনগুলো রাখতে পেরেছে বিকজ অফ দ্যাট কাইন্ড অফ পলিসিস দে হ্যাভ অ্যাডপ্টেড এবং দে হ্যাভ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড। সো বাংলাদেশে মানে এই যে প্রজেক্টস গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের আসলে এই যে তোমার ইনহেরিটেডলি উই হ্যাভ প্রবলেম ম্যানেজিং আওয়ার ল্যান্ড। সো ল্যান্ড ম্যানেজমেন্টে আমরা অনেক পিছায় আছি এবং ভেরি মাচ ইনএফিশিয়েন্ট আওয়ার ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই 1985 এর যে ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, এটাতে আসলে তোমার যে রিঅ্যালটমেন্ট, তারপরে হচ্ছে তোমার মানে এখানে একটা স্টেক হোল্ডার গ্রুপ ল্যান্ড ম্যানেজমেন্ট অথবা ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটি ফর্ম করা হয়েছে। এই ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটি ব্যুরো অফ এগ্রিকালচারাল ল্যান্ড ম্যানেজমেন্ট, একটা লিগ্যাল এন্টিটি। এইখানে হচ্ছে তারা এই স্টেক হোল্ডার গ্রুপ যেখানে আসলে ফার্মার্স, ন্যাচারাল অর্গানাইজেশন, নেচার বেসড অর্গানাইজেশনস, ওয়াটার অথরিটিজ এবং মিউনিসিপ্যালিটিস সব রিপ্রেজেন্টেটিভ দিয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। এই ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটিতে এই ধরো ভ্যালুয়েশনের জন্য মানুষজন অ্যাপ্লাই করতো এবং রিঅ্যালটমেন্টের জন্য অ্যাপ্লাই করতো, এবং এই ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটি ওয়াজ দ্য রেসপন্সিবল অর্গানাইজেশন অথবা এন্টিটি টু এক্সামিন অল দোজ অ্যাপ্লিকেন্টস এবং ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট এবং সবকিছুই তারা করতো। সো ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্টের ভিতরে কি রকম ছিল যে ল্যান্ড ওনার পে এ ম্যাক্সিমাম অফ 35% অফ রিঅ্যালটমেন্ট কস্টস, এবং এই টাকাটাও তারা আসলে
মানে 26টা অ্যানুয়াল ইনস্টলমেন্ট তারা not necessarily যে একবারে তাকে দিতে হচ্ছে। আমরা যে রিঅ্যালটমেন্টের কথা বলছি আর কি। সো এইখানে আসলে ম্যাক্সিমাম তোমার 35% হচ্ছে তারা প্রোভাইড করতো। আর রিঅ্যালটমেন্টের যে কস্ট ইনভলভমেন্ট সেটাও তারা আসলে ইএমআই এ দিতে পারতো আর কি। এইটার কিছু প্রবলেমস ছিল, যেমন হচ্ছে যে ডেভেলপমেন্ট কমিটি যেটা, সেই কমিটি আসলে এই এক্সামিনেশন, রি-এক্সামিনেশন, তারপরে গ্রিভেন্স অ্যাড্রেস সবকিছু মিলিয়ে প্রায় এক একটা ট্রান্সফার হতে প্রায় 2 থেকে 2.5 বছর লেগে যেত আর কি। এবং এই প্রসেসটাকে আরো স্ট্রিমলাইন করার জন্য 2007 এ আমরা আসলে আরেকটা ল এসছে, সেটা হলো ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন এবং স্ট্রাকচারাল চেঞ্জেস একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ হয় 2007 এ। সেখানে প্রভিন্স গুলোকে, নেদারল্যান্ডে প্রায় অনেকগুলো প্রভিন্স আছে, সো এই প্রভিন্সিয়াল অথরিটিকে তখন আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিটাচ করা হয় এবং দে বিকাম দ্য রেসপন্সিবল এন্টিটি টু লুক আফটার দোজ ম্যাটার। সো সেন্ট্রাল থেকে প্রভিন্সিয়াল সিস্টেমে, এবং এই কমিটি, ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটিটাকেও ডিসলভ করা হয় এবং প্রসেসটাকে আরো স্ট্রিমলাইন করা হয় যাতে 6 থেকে 1 বছরের ভিতরেই এই প্রসেসটা কমপ্লিট হইতে পারে আর কি। সো ইন এ নাটশেল আমরা যদি বলি যে স্পেশাল প্ল্যানিং অ্যালাইনমেন্ট, সেখানে আসলে তোমার ল্যান্ড রিঅ্যালটমেন্ট সাইজ বলা হচ্ছে যে 1500 থেকে 2000 হেক্টরসের ভিতরে এক একটা প্রজেক্ট রাখা হয়েছে যাতে ম্যানেজেবল, ছোট। এটাকে স্মল স্কেল প্লেস মেকিংও আমরা বলি। ইউকেতে এখন এটা খুবই জনপ্রিয় যে লার্জ স্কেল মাস্টার প্ল্যানের পরিবর্তে তারা এখন স্মল স্কেল প্লেস মেকিং, ছোট ছোট জায়গা ধরছে, তাকে একটা এরিয়া ক্যারেক্টারাইজেশন দেওয়া আর কি, ছোট। আমি যখন এলাকার নাম বলবো তখন আমার একটা ভিজুয়ালাইজেশন হবে যে দ্যাট প্লেস লুকস লাইক দিস। সো এই ধরনের এরিয়া ক্যারেক্টারাইজেশন, ছোট ছোট স্মল স্কেল চেঞ্জেস with focusing on environmental conservation as well as water management. Dutch technology অথবা নেদারল্যান্ড is one of the example in the world যে কান্ট্রিটা তাদের ওভারঅল তোমার প্ল্যানিং এ কিংবা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অথবা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে ওয়াটার ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল কনজারভেশনটাকে ইন্টিগ্রেট করেছে আর কি। আমি তোমাদেরকে আগামী ক্লাসে কিছু নেদারল্যান্ড আমস্টারডামে কিছু ছবি দেখাবো, যে এখানে তুমি দেখতে পাবা যে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে তোমার আসলে ওয়াটার বডিজটাকে কিভাবে তারা অ্যালাইন করেছে আর কি। দে আর মানে অ্যাজ ইফ দে আর লিভিং সাইড বাই সাইড এবং কমপ্লিমেন্টিং ইচ আদার। সো আমি তোমাদের কিছু ছবি দেখাবো, সেই ছবিগুলো থেকে তোমরা বুঝতে পারবো যে হাউ টু ইন্টিগ্রেট ওয়াটার ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল কনজারভেশন উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড হাউ দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট focusing on natural conservation should look like. সো এই কারণে এটাকে বলা হচ্ছে যে তোমার ইন্টিগ্রেশন এন্ড সিম্পলিফিকেশন, স্পেশাল প্ল্যানিং লটাকে ল্যান্ড ডেভেলপমেন্ট লর সাথে কানেক্ট করে একটা বলা হচ্ছে নিউ এনভায়রনমেন্টাল ল। এখন ডেভেলপ কান্ট্রিজ এখন মাস্টার প্ল্যান বলছে, তাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে, বাট লার্জ স্কেলে তারা সেটাকে বলে আরবান এনভায়রনমেন্টাল প্ল্যান।
সো এই এনভায়রনমেন্টাল প্ল্যানের আন্ডারে তারা হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচারাল প্রভিশন অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল কনজারভেশন তারা প্রমোট করে আর কি। গোলটা কি? গোলটা হচ্ছে টু গিভ ল্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান্স দ্য সেম লিগাল ফোর্স অ্যাজ মিউনিসিপাল জোনিং, প্রিভেন্টিং পারমিট ডিলেজ এবং একই সাথে আসলে এনভায়রনমেন্টাল কনজারভেশনটাকেও অ্যাড্রেস করা আর কি। সো স্পেশাল প্ল্যানিং লর সাথে ল্যান্ড ডেভেলপমেন্ট লটাকে ইন্টিগ্রেট করা, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত এটা সেগ্রিগেটেড অবস্থায় আছে। সো দ্যাট মিনস তোমার ডেভেলপমেন্ট অথরিটি যখন মাস্টার প্ল্যান প্রভিশন করছে তারা তখন আসলে স্পেশাল প্ল্যানিং লজ গুলো যেমন টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট অথবা আসলে তোমার আদার যেসব রুলস এবং বিধি সেগুলো তারা ফলো করছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্টস এন্ড রুলস, সেটা আসলে আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিসি অফিস অথবা মানে ল্যান্ড যেটা হচ্ছে এসি ল্যান্ড অফিস, তারা সেটাকে ম্যানেজ করছে। এবং ধরো মানে জলাধার অ্যাক্ট তোমাদেরকে পড়ানো হয়েছে, আমরা ডিসকাস করেছি। সো জলাধার অ্যাক্টে যে প্রবলেমটা হচ্ছে যে বিশেষ করে ক্যানেল এবং খাল অথবা পুকুর ইন আরবান এরিয়াস ইজ প্রাইমারিলি ওন বাই দ্য ডিসি অফিস, কিন্তু আসলে সেখানে প্ল্যান করছে ডেভেলপমেন্ট অথরিটি অথবা সিটি কর্পোরেশন। সো যার ফলে এই ইন্টিগ্রেশনটা কখনোই হয় নাই। সো এই ইন্টিগ্রেশনটা জরুরি। কেন জরুরি সেটা আমরা তোমার হচ্ছে ওই আগামী ক্লাসে কিছু পিকচার দেখবো, তাতে আসলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে দেন, থ্যাংক ইউ। আমরা আজকে এখানেই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে কিছু আরবান প্ল্যানিং এর কিছু এক্সাম্পল দেখবো, প্লাস হচ্ছে আমস্টারডাম সিটির ল্যান্ড ম্যানেজমেন্ট, আমরা আমস্টারডামেরই কিছু পিকচার দেখবো, প্লাস আমস্টারডাম সিটির কিছু ল্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক্সটা দেখার চেষ্টা করব। এনি কোশ্চেন্স? আগামীকালকের ক্লাসের পরে আমরা ইউকে এবং এরপরে অস্ট্রেলিয়ান ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখেই আমরা কেস স্টাডি শেষ করব। এরপরে আমরা ল্যান্ড ইনফরমেশন সিস্টেমে যাব। হোপফুলি আমরা এর ভিতর দিয়েই হয়তো শেষ করে ফেলতে পারবো আর কি আমাদের সিলেবাস। আমাদের ক্লাস শেষ হচ্ছে কবে? স্যার আপনার কাছে একাডেমিক ক্যালেন্ডারের পিকটা পাঠাইছি স্যার। হ্যাঁ, ওইটা পাঠিয়েছো, আমার মনেও আছে, কিন্তু এই মুহূর্তে মনে নেই আর কি যে তোমার আমরা সেভাবে আসলে প্ল্যান করবো। স্যার আমাদের ক্লাস শেষ হবে স্যার 31 মার্চ। 31 মার্চ। তোমাদের বন্ধ কবে থেকে? রোজা, ঈদ সবকিছু মিলে? স্যার আমাদের পিএল স্যার 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের। না, তোমার ছুটি মানে ঈদের ছুটি? ঈদের ছুটি স্যার 1 মিনিট স্যার, 8 তারিখ না 10 তারিখ? স্যার রোজা ছুটি আমাদের 5 তারিখ থেকে স্যার। মার্চের 5 তারিখ থেকে? জি স্যার। শেষ হবে কবে? 21 তারিখে ঈদ স্যার একাডেমিকে শেষ লেখা আছে 27 তারিখে স্যার। 27 তারিখ মানে 27 তারিখ ছুটি শেষ হয়ে 31 তারিখে ক্লাস শেষ হয়ে যাবে? ওইটা না তো। জি স্যার, অনলাইন ক্লাস স্যার আমরা করতে পারবো, রোজার সমস্যা হবে না। আছে ভালো। আচ্ছা, তোমার সমস্যা হবে না, কিন্তু নামাজ আছে তো, নামাজ আছে, সবকিছু মিলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা একটু প্ল্যান করা দরকার। আমি আগামী পরশু দিন একটু ট্রাভেলে থাকবো, একটু বাড়ি যাব না থেকে। সো কালকে তোমাদের তো মনে হয় অন্য ক্লাস আছে না? জি স্যার, সোমবারে আপনার ক্লাস নাই স্যার। হ্যাঁ, 10 তারিখ আমি একটু সারাটা দিনই ট্রাভেলে থাকবো, হয়তো বাসায় পৌঁছাতে 7টা বেজে যেতে পারে। তো যদি সেরকম হয় তাহলে হয়তো 10 তারিখে ক্লাসটা নাও হতে পারে। আমরা হচ্ছে তার পরের দিন ক্লাস করবো ইনশাল্লাহ, 11 তারিখ, ভোটের আগের দিন। জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ও বাবা, ফির বলো।
বাসলাম ভাই।